রাত তখন প্রায় 11:30। কলকাতার আকাশে অদ্ভুত এক নীলচে মেঘ ভেসে বেড়াচ্ছে। আমি পিয়াল সেন, গোয়েন্দা বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়, মানে বোধিদার সঙ্গী। আজ সারা দিন কোনো যোগাযোগ নেই ওনার সাথে। সকালে বলেছিলেন, পিয়াল, একটা বড় কেসের সূত্র হাতে পেয়েছি, এবার যদি ঠিকঠাক মেলে তবে একটা ইতিহাস তৈরি হবে। তারপর নিস্তব্ধতা। আমি ফোনে 1বার 2বার 10বার চেষ্টা করলাম, কোনো সাড়া নেই। হঠাৎ অচেনা নম্বর থেকে কল এলো। হ্যালো। একটা কাপা গলা বলল, হ্যাঁ, আপনি পিয়ালবাবু? পুলিশ বলছি। হ্যাঁ, আপনার বোধিসত্ত্ব চট্টোপাধ্যায় স্যার, উনি উনি আর নেই। আমার হাত কেঁপে গেল। ফোনটা মেঝেতে পড়ে গেল একটা ঠাস করে শব্দ করে। আমি চঞ্চুকে ফোন করলাম। চঞ্চু, যা শুনলাম বিশ্বাস করতে পারছি না। বদিদা খুন হয়ে গেছেন। চঞ্চুর গলায় কান্না। আরে, এটা হতে পারে না, বদিদা মরতে পারে না। শুরু হচ্ছে গোয়েন্দা বোধিসত্ত্ব রহস্য অ্যাডভেঞ্চার, বোধিদার মৃত্যু চাল। ওয়ানডে সাসপেন্স গোয়েন্দা গল্পের সাম্রাজ্যে আপনাকে স্বাগত জানাই। ধূমপান, মদ্যপান, মাদকদ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকর, তাই সম্পূর্ণরূপে বর্জন করুন। আমরা ছুটে গেলাম বদিদার ফ্ল্যাটে। বালিগঞ্জের এক পুরনো বাড়ি। সিঁড়ি বেয়ে ওঠার সঙ্গে সঙ্গেই এক গন্ধ নাকে এলো, ধোঁয়া আর রক্তের গন্ধ। ঘরের ভেতরে আলো নিভে আছে। টেবিলের পাশে পড়ে আছে চশমা, ভাঙা পাইপ আর একটা নোট। কাগজে লেখা, ফেলু মামা সব জানে। আমরা দুজন একে অন্যের মুখের দিকে তাকিয়ে রইলাম। ফেলু মামা? কে সে? চঞ্চু ফিসফিস করে বলল। ওই মুহূর্তে পুলিশের সাইরেন বেজে উঠল বাইরে। ইন্সপেক্টর অভিক ঢুকলেন ঘরে। তিনি চশমা খুলে বললেন, খুন হয়েছে প্রায় 2 ঘন্টা আগে। মৃত্যুর আগে কেউ বা কিছু একটা নিয়ে লড়াই হয়েছে মনে হচ্ছে। আমি তৎক্ষণাৎ ডেস্কের ড্রয়ার খুললাম। বদিদার পুরনো খাতা, ভিতরে একটা খাম, খামের ওপর বদিদার হাতের লেখা, যদি আমি মরি সত্যের পথ ধরো পিয়াল। আমার বুকটা হিম হয়ে গেল। ওনার হাতের লেখা আমি অগণিতবার দেখেছি, একটাও ভুল নয়। ঝঞ্ঝু কাঁদতে কাঁদতে বলল, এটা বদিদারই লেখা রে। আমি খামটা বুকের কাছে চেপে ধরলাম। ঘর জুড়ে কেমন যেন শুধুই শূন্যতা। একটা টেবিল ল্যাম্প নিভে যাওয়ার আগে যেমন শেষ আলো ছিটিয়ে দেয়, ঠিক তেমনই বদিদার নাম, তার গলা, তার হাসিটা যেন চোখের সামনে ভেসে উঠছিল। বাইরে পুলিশ তখন ফটোগ্রাফ তুলছে, কাগজপত্র লিখছে, কিন্তু আমার মাথায় একটা কথাই ঘুরছে, ফেলু মামা সব জানে। কে এই ফেলু মামা? বদিদার খুনের সঙ্গে ওনার কি সম্পর্ক? আর কেন বদিদা মৃত্যুর আগেই আমার নামে কাম লিখে গেলেন? রাত বাড়তে লাগলো। বৃষ্টি নামলো টুপটাপ। আমি জানলার পাশে দাঁড়িয়ে ভাবলাম, না, হে মৃত্যু আমি বিশ্বাস করব না। বদিদা এমন সহজে হার মারার মানুষ নন। ঠিক তখনই ফোনটা কেঁপে উঠল আবার। অচেনা নম্বর। আমি কাপা গলায় ধরলাম, হ্যালো। কণ্ঠটা মৃদু কিন্তু পরিষ্কার। সব কিছু দেখা হচ্ছে পিয়াল, কাউকে বিশ্বাস করিস না। ফোনটা কেটে গেল। গলার আওয়াজটা বদিদার মতোই,
রাতের সেই ভয়াবহ ঘটনাটা কাটিয়ে সকাল হতে না হতেই আমি আর চঞ্চু বসে আছি বদিদার ঘরে। টেবিলের উপর বিক্ষিপ্ত কাগজ, ছড়ানো নোট, ভাঙা পাইপ, সব যেন এক টুকরো নিঃশব্দ ইতিহাস। বাইরে পুলিশ টহল দিচ্ছে। ইন্সপেক্টর অভিক এখনও ভেতর বাইরে ঘুরছেন, কিন্তু আমার চোখ শুধু এক জায়গায় আটকে আছে, ওই খামটার উপর। খামের গায়ে লেখা, যদি আমি মরি সত্যের পথ ধরো পিয়াল। আমার হাত কাঁপছে, তবু আস্তে করে খামটা খুললাম। ভিতরে একটা ভাঁজ করা চিঠি, আর তার সঙ্গে একটা ছোট্ট পেন ড্রাইভ। চিঠিটা খুলতেই বদিদার পরিচিত হাতের লেখা ভেসে উঠল। পেয়াল, যদি তুই এই চিঠিটা পড়িস তাহলে বুঝবি আমি হয়তো বেঁচে নেই, অথবা বেঁচে থেকেও নেই। আমার হাতে একটা কেস এসেছে, ফেলু মামা নামের এক শখের গোয়েন্দার রহস্যময় মৃত্যু। সবাই ভাবে ওটা অ্যাক্সিডেন্ট, কিন্তু আমি নিশ্চিত ওকে খুন করা হয়েছে। ওর মৃত্যুর পিছনে একটা বৈজ্ঞানিক ছদ্মবেশ লুকানো চক্র আছে, যারা ওষুধ, জীবন আর মৃত্যুর মাঝখানে ব্যবসা করছে। আমি সত্যটা জানার খুব কাছে পৌঁছে গেছি, আর তাই আমার বাঁচার সম্ভাবনা খুব কম। যদি কিছু হয়, এই পেন ড্রাইভটা খুলে দেখিস, সত্যের শুরু এখানেই। মনে রাখিস, মৃত্যুও কখনো কখনো এক চাল মাত্র, আর আমি যদি মারা যাইও, তবু আমি তোর কাছেই আছি, বোধিসত্ত্ব। চিঠিটা পড়ে আমি একদম স্তব্ধ। চঞ্চু কান্না জড়ানো গলায় বলল, হে মানে বদিদা জানতেন ওকে খুন করা হবে? আমি মাথা নাড়লাম, হ্যাঁ, আর তবুও গেছেন, মানে মৃত্যুকে জেনেও পা বাড়িয়েছেন। পেনড্রাইভটা আমার হাতের মুঠোয় ধরা। ভিতরে কি আছে জানি না, কিন্তু বুকের ভিতর কেমন অদ্ভুত এক চাপা আগুন জ্বলছে। ইন্সপেক্টর অভিক এগিয়ে এলেন। পিয়ালবাবু, এই জায়গায় আর থাকবেন না, এটা এখন ক্রাইম সিন। আপনি আর আপনার বন্ধু একটু বাইরে চলুন। আমি ঠান্ডা গলা বললাম, স্যার, বধিদা মারা গেছেন, কিন্তু কেসটা এখনই শেষ নয়। তিনি একচোট তাকিয়ে রইলেন, তারপর নরম গলায় বললেন, আপনাদের স্যার বড় মাপের মানুষ ছিলেন, আমি জানি, কিন্তু তদন্ত এখন পুলিশের হাতে। আমি আর চঞ্চু বাইরে বেরিয়ে এলাম। আকাশে রোদ উঠেছে, কিন্তু মনে হচ্ছিল আলোটা যেন মিথ্যে। গলির মোড়ে পৌঁছেই আমি চঞ্চুকে বললাম, চল, থানায় নয়, সরাসরি আমরা বাড়ি যাই। পেন ড্রাইভটা এখন খুলব না, আগে দেখতে হবে কেউ আমাদের ফলো করছে কিনা। চঞ্চু কপাল কুঁচকে বলল, মানে এই তুই সন্দেহ করছিস এই কেউ নজর রাখছে আমাদের? বদিদা যদি ঠিক হন, তবে এই কেসের মাথা কেউ সাধারণ মানুষ নন। আমরা বাইকে চেপে চললাম। পেছনের রেয়ার ভিউ মিররে বারবার একটা কালো স্করপিও গাড়ি চোখে পড়ছিল। আমি নিচু গলায় বললাম, চঞ্চু, ওরা আমাদের ফলো করছে। চঞ্চু আতঙ্কে কাপা গলায় বলল, এই তারে এখন কি করব? বধিদা যা বলতেন সেটাই করব। যদি কেউ তোকে দেখছে, ওকেই দেখ, তুই অদৃশ্য হয়ে যা। আমরা হঠাৎ ডান দিকে ঘুরে গেলাম গলির ভিতরে। গাড়িটা থেমে গেল মোড়ে। তারা হারালেও আমাদের বুকের ধুকপুকানি থামল না। বাড়িতে পৌঁছে পেনড্রাইভটা খুললাম। ভিতরে একটা ভিডিও ফাইল, নাম ট্রায়াল 01। প্লে বাটনে ক্লিক করতেই স্ক্রিনে দেখা গেল বধিদা নিজে। ওনার গম্ভীর মুখ, চোখে চশমা, টেবিলের উপর ম্যাগনিফাইং গ্লাস। পিয়াল, যদি তুই এটা দেখিস তাহলে আমি সম্ভবত মরে গেছি, কিন্তু মনে রাখিস, মৃত্যু আমার শেষ চাল নয়, শুরু। স্ক্রিন কালো হয়ে গেল।
আমি একদম স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম। ছঞ্চু হা করে বলল, মানে বুধিদা কি নিজের মৃত্যুর ভিডিও আগেই রেকর্ড করেছিলেন? আমি গম্ভীর মুখে উত্তর দিলাম, না, এটা শুধু বার্তা নয়, এটা এক সংকেত। খেলা শুরু হয়েছে। সারা রাত ঘুম হয়নি। ল্যাপটপে বসে সেই ভিডিওটা বারবার দেখছিলাম। বুধিদা যেন ওদিক থেকে তাকিয়ে আছে আমার দিকে। মৃত্যুই আমার শেষ চাল নয়, শুরু। কণ্ঠটা কেমন যেন আমার ভেতরটা কাঁপিয়ে দিচ্ছিল। চঞ্চু পাশে বসেছিল, চোখ লাল। ও বলল, তুই কি ভাবছিস বুধিদা এখনো বেঁচে আছে? আমি ধীরে মাথা তুললাম। বেঁচে থাকা আর মরে যাওয়া দুটোই হয়তো আপেক্ষিক ব্যাপার চঞ্চু। বুধিদা যদি সত্যি এই চাল খেলেন, তবে এখন তিনি এমন জায়গায় আছেন যেখানে কেউ পৌঁছতে পারে না। আমি জানলার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলাম একটা সাদা গাড়ি দাঁড়িয়ে আছে সামনেই। কাঁচ কালো, ভেতরে কে আছে দেখা যাচ্ছে না। ওরা ওরা আবার আমাদের ট্র্যাক করছে। আমি দ্রুত পর্দা টেনে দিয়ে বললাম, এ চুপ থাক, আলো নিভিয়ে দে। আমরা দুজন নিঃশব্দে বসে রইলাম। গাড়িটা কিছুক্ষণ পর ধীরে ধীরে সরে গেল, অন্ধকারে মিলিয়ে গেল। আমি চমকে উঠলাম। এই সময় কে? দরজার ওপাশ থেকে ইন্সপেক্টর অভিকের কণ্ঠ। এ পিয়ালবাবু, দরজা খুলুন, আমি একবার ভিতরে আসব। দরজা খুলতেই উনি ঢুকে পড়লেন। কপাল কুঁচকে বললেন, আপনাদের আমি সাবধান করেছিলাম বাইরে কেউ ঘোরাঘুরি করছিল, তাই এসেছি। আমি জিজ্ঞেস করলাম, কেউ আমাদের ফলো করছে তাই তো? উনি চুপ করে একটু হাঁটলেন ঘর জুড়ে। তারপর বললেন, এ দেখুন, আমি একটা জিনিস লক্ষ্য করেছি। বদিদার মৃত্যুর পর যেভাবে আপনারা ঘুরছেন, লোকজন দেখছে, এই কেসে আপনারাও হয়তো ওই টার্গেট। আমি অবাক। টার্গেট মানে? মিস্টার ফেলু মামা, নামটা কি আপনারা শুনেছেন? আমি আর চঞ্চু একে অন্যের দিকে তাকালাম। আমি মৃদুস্বরে বললাম, শুনেছি। বৌদিদের কেসের ফাইলে এই নাম বারবার এসেছে, কিন্তু মজার বিষয়, এই ফেলু মামা বলে কেউ বাস্তবে নেই। ওটা হয়তো কোড নেম। বদিদা মৃত্যুর আগে শেষবার ওর সাথেই দেখা করেছিলেন। তাহলে বদিদা ওর ফাঁদে পা দিয়েছিলেন হয়তো। কিন্তু আরেকটা কথা বলি, এই খুনটা যতটা মনে হচ্ছে ততটা সরল নয়। আমার সন্দেহ, এটা হয়তো খুন নয়, বরং একটা পরিকল্পিত নাটক। আমি হতভম্ব। নাটক মানে বধিদা নিজেই? হ্যাঁ, তার মতো লোক এমন কেসে ঢুকলে জানতেন কি হতে পারে। হয়তো মৃত্যুর অভিনয় করে তিনি সত্যিকারের অপরাধীদের ধরার চেষ্টা করছেন। চঞ্চু হঠাৎ টেবিলের নিচে কিছু খুঁজে পেল। ও বলল, হে পিয়াল, এটা দেখ। আমি নিচু হয়ে দেখি একটা ছোট্ট চিপ কার্ড, প্রায় মাটির ধুলোয় ঢাকা। ওটার উপর একটা লেখা খোদাই করা, B7/প্রজেক্ট ক্লোন মাইন্ড। আমি বিস্ময়ে বললাম, বধিতা তো ক্লোন টেকনোলজির কথা আগেই বলেছিলেন, মানে এটা হয়তো তারই সূত্র। তাহলে সত্যি ওরা মানুষের বুদ্ধি, স্মৃতি, এই সব কিছু কপি করার কাজ করছিল, এবং বধিতা সেই রহস্যের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন, তাই ওকে খুন করা হয়েছে। অথবা ও নিজেই মরে যাওয়ার ভান করেছে।
আমি চিপটা বুক পকেটে রাখলাম। যে খেলাটা শুরু হয়েছে সেটা এখন শুধু মৃত্যুর নয়, মস্তিষ্কেরও। পিয়ালবাবু, সাবধানে থাকবেন। এখান থেকে প্রতিটা ফোন, প্রতিটা পদক্ষেপ নজরদারিতে থাকবে। উনি বেরিয়ে গেলেন দরজা দিয়ে। চঞ্চু থম মেরে বসে রইল। আমি জানলার দিকে তাকিয়ে বললাম, যখন গোয়েন্দা মরে যায় তখন রহস্য বাঁচে। বৌদিদা এখন ছায়ার ভিতরে থেকে খেলছে। সেই রাতটার কথা আজও গায়ে কাটা দেয়। বৌদিদার মৃত্যুর খবরটা এখন শহরের প্রতিটা মোড়ে, প্রতিটা চায়ের দোকানে। কেউ বলছে খুন, কেউ বলছে আত্মহত্যা। কিন্তু আমি জানতাম বৌদিদা এমনভাবে এই পৃথিবী থেকে যেতে পারেন না। চঞ্চু আর আমি সারা রাত ঘুমাইনি। সকাল হতেই আমরা লালবাজার গিয়েছিলাম। তবু ভিতরে কিছু একটা অজানা শান্তি কাজ করছিল, যেন কেউ অদৃশ্যভাবে বলছে, আমি আছি পিয়াল, আমি আছি। এই তো সকাল 8টা বাজে, কে ফোন করেছে? হ্যালো, হ্যালো, কে বলছেন? তুমি চঞ্চুর সঙ্গে আছো? আপনি কে? আপনার গলা? না না, এটা তো অসম্ভব। এই গলাটা বদিদা। চুপ, বেশি কথা বলবি না। আমি মারা যাইনি, শুধু মৃত্যুর ভান করেছি। এখন যা শুনবি তা ঠিকভাবে মনে রাখবি। আমার মৃত্যুর নেপথ্যে যে চক্রান্তটা চলছে সেটাতে শহরের অনেক বড় মাথারা জড়িয়ে আছে। আমার বুকের ভিতরটা কাঁপছিল। আমি জানি না আমি স্বপ্ন দেখছি কিনা, নাকি সত্যি বদিদা ফোনে কথা বলছেন। বদিদা, আপনি কোথায় আছেন? আমি এখনই। না, আমার খোঁজ করতে যাস না। আমি এখন অদৃশ্য থাকলেই বাঁচব। তুই শুধু চঞ্চুকে বলবি সে যেন যশোর রোডের পুরনো পোস্ট অফিসে যায় রাত ঠিক 8টায়। ওখানে একটা চাবি রাখা আছে, লাল খামের ভেতর। আর মনে রাখবি, যাকে সবাই মৃত ভাবছে সেই এখন সত্যের একমাত্র সাক্ষী। ফোনটা বন্ধ হয়ে গেল। আমি নির্বাক ধুয়ে দাঁড়িয়ে রইলাম। চারপাশে বৃষ্টির শব্দ ছাড়া আর কিচ্ছু নেই। চঞ্চুকে সবটা বলতেই ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। মানে বদিদা বেঁচে আছেন? তাহলে যাকে মর্গে রেখেছে ওরা? চুপ, এসব এখন বলিস না। আগে যশোর রোডের পোস্ট অফিসে যাই। আমরা জানতাম না সেই চাবিটাই আমাদের টেনে নিয়ে যাবে এমন এক জালে যেখান থেকে ফিরে আসা অসম্ভব প্রায়। যশোর রোডে যখন পৌঁছালাম তখন রাত 8টা ছুঁই ছুঁই। চঞ্চু আর আমি দুজনেই ভিজে একাকার। রাস্তার ল্যাম্পপোস্টে বাতিগুলো এমনভাবে জ্বলছে যেন কোনো পুরনো ছবির দৃশ্য। পুরনো পোস্ট অফিসটা এখন প্রায় ধ্বংসপ্রায়। দরজার অর্ধেক ভাঙা, জানলায় মাকড়সার জাল। হে পিয়াল, এটা তো বৌদির বন্ধ জায়গা, কেউ আসে না এখানে। তুই নিশ্চিত বদিদা এখানেই কিছু রেখেছিলেন? ফোনে তো এটাই বলেছিলেন, লাল খামের মধ্যে একটা চাবি, ঠিক এই পোস্ট অফিসেই। আমরা ভেতরে ঢুকলাম। ধুলো, পচা কাগজের গন্ধ। ছাদ থেকে টপ টপ করে জল পড়ছে। টেবিলের উপর একটা পুরনো খাতা, তার নিচে কিছু খাম ছড়ানো।
হঠাৎ কে কে ওখানে? চঞ্চু, আলোটা ওদিকে ফেলতো। ওখানেই ছিল সেটা, একটা লাল খাম মেঝেতে পড়ে আছে। খামের ওপর বড় বড় অক্ষরে লেখা BC, বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়। কি পিয়াল, এটা এটা ওর হাতের লেখা। চলো দেখি ভিতরে কি আছে। খামের ভিতর একটা ছোট্ট পিতলের চাবি আর একটা অদ্ভুত নোট। তাতে লেখা, যে মৃত্যুকে বিশ্বাস করে সে সত্য দেখতে পায় না। এই চাবিতে খুলবে শশাঙ্ক ভবনের নিচের ঘর, সেখানে লুকিয়ে আছে আমার মৃত্যুর রহস্য। শশাঙ্ক ভবন, সেটা তো দক্ষিণেশ্বরের কাছে সেই পুরনো দোতলা বাড়িটা না, যেখানে এক সময় বদিদা একটা কেসে গিয়েছিলেন? হ্যাঁ, রুদ্রনীল হত্যা মামলা। যে কেসটার পর থেকে বদিদা খুব গোপন হয়ে গিয়েছিলেন। আমরা বুঝতে পারলাম খেলা সবে শুরু হয়েছে। এই চাবিটাই বদিদার রেখে যাওয়া সংকেত। আর শশাঙ্ক ভবন মানেই হয়তো মৃত্যুর ভিতর লুকিয়ে থাকা জীবন। পিয়াল, কেউ আমাদের অনুসরণ করছে না তো? কে ওখানে? কে কে সেই রাতেই বুঝেছিলাম বদিদা শুধু মৃত্যুর চাল খেলেননি, আমাদের জীবনকেও সেই খেলায় টেনে এনেছেন। রাত তখন প্রায় 1:30। চঞ্চু ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। লাল খামের ওই নোটটা বারবার মনে পড়ছিল। শশাঙ্ক ভবনের নিচের ঘর, সেখানেই আছে আমার মৃত্যুর রহস্য। আমি বুঝে গিয়েছিলাম খেলার পরের চাল শুরু হয়েছে। পরের দিন দুপুরে আমি আর চঞ্চু পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরের শশাঙ্ক ভবনে। পুরনো দোতলা বাড়ি, জানলার কাচ ফেটে গেছে, দেওয়ালে শ্যাওলা, আর দরজায় বড় বড় তালা। স্থানীয় এক বয়স্ক ভদ্রলোক বললেন, বাবু, ওই বাড়ি বহু বছর বন্ধ। ওখান থেকে রাতে আলো বেরোয়, কিন্তু কেউ ঢোকে না। চঞ্চু গিলতে না পেরে বলল, আলো মানে কেউ আছে? আমি চুপ করে রইলাম। বদিদার রেখে যাওয়া চাবিটা পকেট থেকে বের করলাম। তালায় চাবি ঢুকিয়ে আস্তে ঘোরাতেই আমরা ঢুকে পড়লাম ভিতরে। ঘরটা অন্ধকার, কেবল দেওয়ালের ফাঁক দিয়ে একটু আলো ঢুকছে। ধুলোর গন্ধ, ছাদের জল পড়ছে টুপটাপ। হঠাৎ টর্চের আলোয় দেখা গেল দেওয়ালের এক কোণে লোহার দরজা, তাতে লেখা ল্যাব 09। চঞ্চু ফিসফিসিয়ে বলল, ল্যাব? এখানে ল্যাব কেন? আমি বললাম, বদিদা বলেছিলেন এই শহরে এমন এক জায়গা আছে যেখানে মানুষকে না মেরে তার মস্তিষ্ক কপি করা যায়, মনে আছে? চঞ্চু হতভম্ব, মানে বুদ্ধি, স্মৃতি, এসব? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, মানুষটাকে মুছে দিয়ে তার কপি রেখে দেওয়া যায়। আমরা দরজাটা খুললাম। ভেতরে ঢুকে দেখলাম চারপাশে কম্পিউটার স্ক্রিন, কাচের টিউবের মধ্যে ভাসমান তরল। একটা স্ক্রিনে লেখা, প্রজেক্ট ক্লোন মাইন্ড, সাবজেক্ট BC। চঞ্চু হা হয়ে বলল, BC মানে বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়? আমার মুখ শুকিয়ে গেল। আমি স্ক্রিনের পাশে রাখা মনিটরে একটা ভিডিও চালালাম। বদিদা নিজেই সেখানে, সাদা ল্যাব কোট পরে, মুখে ক্লান্তি, কিন্তু চোখে একাগ্রতা। যদি তুই এটা দেখিস পিয়াল, তাহলে বুঝে নিস আমি ওদের কেন্দ্রে ঢুকে পড়েছি। এরা মানুষের মৃত্যুকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ভুলে যাচ্ছে মৃত্যুকে হারালে মানুষ নিজেকেই হারায়। ভিডিও হঠাৎ থেমে গেল।
আর পরেই স্ক্রিনের লেখা ভেসে উঠল, অ্যাক্সেস ডিনাইড, আনঅথরাইজড এন্ট্রি ডিটেক্টেড। একই সঙ্গে ঘর ভরে উঠল অ্যালার্মের শব্দে। চঞ্চু চিৎকার করল, এ পিয়াল, এই দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আমি ছুটে গিয়ে বেরোনোর পথ খুঁজছি, কিন্তু সব দরজা লক। ঠিক তখনই এক স্পিকার থেকে ভেসে এলো এক কর্কশ কণ্ঠ, তোমরা অনেক দূর চলে এসেছ মিস্টার পিয়াল, বোধিসত্ত্ব এখন আমাদের সম্পত্তি। আমি চেঁচিয়ে বললাম, কে আপনি? আপনি কি ফেলু মামা? নীরবতা। তারপর সেই কণ্ঠ আবার বলল, ফেলু মামা শুধু একটা নাম, সত্যিকারের খেলোয়াড়দের মুখ দেখা যায় না। অ্যালার্ম হঠাৎ বন্ধ হয়ে গেল। ঘরে আবার অন্ধকার। ছুকছুক কাঁপতে কাঁপতে বলল, আমরা কি এবার মরব? আমি ধীরে বললাম, না চঞ্চু, এখন নয়, কারণ মৃত্যুও আমাদের বিরুদ্ধে খেলছে না, ওটা আমাদের হাতিয়ার। রাতটা আমাদের কাছে ছিল মৃত্যুর মতো লম্বা। শশাঙ্ক ভবনের সেই ল্যাব থেকে কোনো মতে বেরিয়ে এসেছিলাম আমরা, কিন্তু মাথার ভেতরে তখনও বাজছিল সেই শব্দটা, বোধিসত্ত্ব এখন আমাদের সম্পত্তি। কেন যেন মনে হচ্ছিল বোধিদা আমাদের কাছ থেকে ক্রমে দূরে সরে যাচ্ছেন, অথচ কোথাও খুব কাছেই আছেন। আমরা পৌঁছলাম লালবাজার থানার ফরেন্সিক সেকশন, ঠান্ডা এয়ার কন্ডিশনড রুম। দেখা হয়ে গেল ইন্সপেক্টর অভিকের সঙ্গে, হাতে তার রিপোর্ট। পিয়ালবাবু, আপনি একবার এই রিপোর্টটা পড়ে দেখুন। আমরা ডিএনএ টেস্ট করিয়েছি, মৃতদেহ সত্যি বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়, কিন্তু একটা অদ্ভুত জিনিস বেরিয়েছে। কি জিনিস? ওর শরীরে জীবিত অবস্থায় কোনো ক্ষতচিহ্ন নেই, অথচ রক্তের রাসায়নিক গঠন একদম অন্যরকম। আমাদের ডাক্তার বলছেন এই রক্ত পুরোপুরি মানুষের নয়। মানে কি, বৌদিদের মতো দেখতে কেউ? ফরেন্সিক বলছে কোষের গঠন প্রায় হুবহু কপি, কিন্তু সেটি তৈরি করা হয়েছে ল্যাবরেটরিতে। আমরা একে বলি সিনথেটিক ক্লোন টিস্যু। আমার বুকের ভিতরটা কাঁপছিল। মানে তাহলে বৌদিদার দেহ নয় সেটা, তিনি জীবিত? আর একটা বিষয়, মৃতদেহের ডান কবজিতে এক অদ্ভুত দাগ পাওয়া গেছে, জেনে কেউ ভিতরে একটা চিপ বসিয়েছিল। চিপ? হ্যাঁ, আর ওই চিপে একটা এনক্রিপ্টেড ফাইল ছিল। আমাদের সাইবার টিম সেটা খুলতে পারেনি। ফাইলের নাম ফেলু এম প্রজেক্ট। ফেলু মামা, আবার এই নামটা, এই সব জায়গায় ঘুরে ঘুরে একই নাম কেন আসছে পিয়াল? কারণ এই নামটা যে আসলে একটা কোড নেম। প্রদিত হয়তো কোনো গোপন প্রজেক্টের ভিতর ঢুকে গিয়েছিলেন, যেখানে মানুষ আর মেশিনের সীমানা মিলে মিশে গেছে। রাত 10টা। আমি আমার বাড়িতে বদিতার খাতা খুলে বসে আছি। পাতার এক কোণে ম্লান কালিতে লেখা, প্রথম ক্লোন সফল, কোড নাম বিসি। অভিককে কিছু বলা যাবে না, মৃত্যুর নাটকই সত্যকে বাঁচিয়ে রাখবে। আমার চোখে জল চলে এসে, সব কিছু এখন স্পষ্ট হয়ে উঠছে। বদিদা নিজের মৃত্যুকে নাটক হিসেবে সাজিয়েছিলেন, আর সেই ফাঁদেই ফেসে গেছে আসল অপরাধীরা। আমি ফোনটা হাতে নিতেই স্ক্রিনে ভেসে উঠল প্রাইভেট নাম্বার। আমি ধরতেই কণ্ঠটা এলো, হ্যাঁ, সে একই পরিচিত গলা। পিয়াল, মৃতদেহটার বিশ্বাস করিস না ওর উপরে। আমি জীবিত আছি,
তবে সময় খুব কম। বদিদা, আপনি কোথায়? আমি এখনই আসছি। না, আমার খোঁজ করিস না, বরং ওদের খোঁজ রাখ। ফেলু মামার ছায়া এখন তোদের কাছেই ঘুরছে। আমি ফোনটা শক্ত করে চেপে ধরলাম। চঞ্চু আমার দিকে তাকিয়ে বলল, তাহলে বদিদা আসলে মরেনি? আমি ঠান্ডা গলায় উত্তর দিলাম, না চঞ্চু, বদিদা শুধু মৃত্যুর অভিনয় করেছেন, আর এখন সেই অভিনয়ই সত্য হয়ে দাঁড়াচ্ছে। রাতভর বৃষ্টি শেষে সকালে আকাশ পরিষ্কার, কিন্তু আমার মনটা তখনও কুয়াশায় ঢাকা। বধিদার কণ্ঠ ফোনে শোনার পর থেকে ঘুম চোখে আসে না। উনি সত্যি বেঁচে আছেন, এই বিশ্বাসটা যেমন স্বস্তি দিচ্ছিল তেমন ভয়ও। কারণ একজন মৃত মানুষ যদি জীবিত থাকে তাহলে মৃত্যুকেই আর বিশ্বাস করা যায় না। পরদিন সকাল 10টা, আমি আমার বাড়িতে বসে আছি। পিয়াল, তাদের দরজা খুল। তুই বিশ্বাসই করবি না আমি কি পেয়েছি। কি হয়েছে রে, মুখটা এমন ফ্যাকাশে কেন? হ্যাঁ, আমি বালিগঞ্জের বদিদার ফ্ল্যাটে গেছিলাম। পুলিশ এখনও পাহারা দিচ্ছে, কিন্তু একটা ফাঁক পেয়ে ভেতরে ঢুকে গিয়েছিলাম। ওখানে একটা বুক শিল্পের পিছনে একটা লোহার বাক্স ছিল, তাতে এইটা পেলাম। ডায়েরিটা পুরনো, চামড়ার মলাট ছেঁড়া, পাতায় পাতায় কালি ম্লান হয়ে গেছে, কিন্তু বদিদার হাতের লেখা আমি এক মুহূর্তেই চিনে ফেললাম। আজ আমার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিতে যাচ্ছি। আমি জানি না বাঁচব কি না, কিন্তু সত্যের কাছাকাছি পৌঁছেছি। ফেলু প্রজেক্ট শুধু ক্লোন তৈরি নয়, এরা মানুষের মস্তিষ্ককে ডিজিটাল কপি করে অন্য শরীরে স্থানান্তর করতে চাইছে। তাদের পরবর্তী লক্ষ্য আমি মরে যাচ্ছি না, আমি লুকিয়ে যাচ্ছি। মৃত্যু আমার ছদ্মবেশ হবে, আমি অদৃশ্য হব, কিন্তু দেখব সব। পিয়াল বুঝবে, ওই আমার উত্তরাধিকার। ডায়েরির শেষ লাইনটায় কালি মুছে গেছে, কিন্তু আমি পড়তে পারছিলাম শেষ 3টে শব্দ, তাদের মধ্যেই আমি। মানে কি, বদিদা বলছেন উনি তাদের মধ্যেই আছেন, মানে ক্লোনদের ভেতরে? হয়তো তাই, হয়তো বদিদা এমন একটা জায়গায় নিজেকে লুকিয়েছেন যেখানে তার চেতনাই কাজ করছে, শরীর নয়। ঠিক তখনই একটা SMS এলো, সেন্ডার আননোন সোর্স। বার্তায় লেখা, ডায়েরিটা ফেরত দে, ওটা ওদের দরকার, নইলে তোর পরিণতি বোধিসত্ত্বের থেকেও ভয়ঙ্কর হবে। পিয়াল, এখন কি করব? বোধিদার কথা মনে আছে তো? মৃত্যুও কখনো কখনো এক চাল মাত্র। ওর খেলাটা এখন আমাদের খেলায় পরিণত হয়েছে, আমাদেরও চাল দিতে হবে। সেদিন রাতে ডায়েরিটা বুকের কাছে চেপে ধরে ঘুমালাম না। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল বদিদার কণ্ঠ ফিসফিস করছে, আমি আছি পিয়াল, এখন তুই চল সত্যের কাছে। বধিদার ডায়েরি হাতে আসার পর থেকে আমি যেন অন্য এক জগতে ঢুকে পড়েছি। প্রতিটা লাইন, প্রতিটা শব্দে ছিল একটাই বার্তা, উনি মারা যাননি, উনি কোথাও আছেন আমাদের চোখের সামনেই। কিন্তু সেই বিশ্বাসটা আমার জন্য বিপদ ডেকে আনলো, কারণ এখন আমার উপরেই নেমে আসছে পুলিশের নজরদারি।
আমরা লালবাজার থানার ইন্সপেক্টর অভিকের কেবিনে পৌঁছালাম। পিয়ালবাবু, গত কয়েকদিনে আপনি যেখানে যেখানে গিয়েছেন সব জায়গার সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি। শশাঙ্ক ভবন, পুরনো পোস্ট অফিস, এমনকি দক্ষিণেশ্বরের গলির ল্যাবও। আপনি কি বলতে পারেন এই তদন্তে পুলিশের অনুমতি কোথা থেকে পেলেন? আমি অনুমতি চাইনি স্যার, কারণ এই কেসটা পুলিশের হাতে নয়, বধিদার হাতে ছিল। আর এখন তার ছায়ায় আমি কাজটা চালিয়ে যাচ্ছি। আপনি বুঝতে পারছেন না, আপনি নিজেই এখন সন্দেহের কেন্দ্রবিন্দুতে। ফরেন্সিক রিপোর্টে মৃতদের ডিএনএ আংশিক মিলেছে আপনার সাথে। মানে কি জানেন? আপনি হয়তো বোধিসত্ত্বের প্রজেক্টে জড়িত ছিলেন। এই যে আপনি কি বলছেন স্যার? এ পিয়াল কিছু জানে না। ও তো চুপ থাকুন আপনি। আমাদের বিশ্বাস বোধিসত্ত্বের মৃত্যুর নাটকের আড়ালে একটা বড় ষড়যন্ত্র চলছে, আর আপনারা দুজনেই তার অংশ। আমি জানতাম পুলিশ এখন আমার প্রতিটা পদক্ষেপ নজরে রাখবে। ছুঁচুকে বললাম, আমাদের এখন খুব সাবধান চলতে হবে। বধিদার ডায়েরিটা কারো হাতে পড়তে দেওয়া যাবে না। কিন্তু পিয়াল, অভিক স্যার ঠিকই বলেছে। হ্যাঁ, আমাদের ট্র্যাক করা হচ্ছে। আমার ফোনে একটা অচেনা অ্যাপ ইনস্টল হয়ে গেছে। নাম সেন্টিনেল লিঙ্ক। সেন্টিনেল লিঙ্ক? এপ সফটওয়্যারটা আমি বধিদার নোটে পড়েছিলাম। এটা ওদের নজরদারি সিস্টেম। মানে পুলিশও হয়তো অজান্তে ওদের হাতিয়ার হয়ে গেছে। মানে ইন্সপেক্টর অভিজ্ঞ ওদের অংশ? না, সে জানে না। ও শুধু নিজের কাজ করছে। কিন্তু আসল কাজ হচ্ছে আমাদের পিছনে থাকা সেই ছায়ার, ফেলু মামা। ঠিক তখনই ফোনে একটা বার্তা এলো। সেন্ডার আননোন। বার্তায় লেখা, যদি আমাকে খুঁজিস লালবাজারের ছাদের দিকে তাকাস, রাত 11টা। আমি থেমে গেলাম। হাতে সিগারেটটা নিভে গেল অর্ধেকেই। চুঁচু কাঁপা গলা বলল, ওই বার্তাটা কে পাঠিয়েছে? যে মানুষটা বধিদার মৃত্যুর সত্য জানে, হয়তো বধিদা নিজেই। রাত বাড়ছে, শহর ঘুমোচ্ছে, আর আমরা লালবাজারের ছাদের দিকে পা বাড়াচ্ছি। বধিদার ছায়া যেন আবার আমাদের সামনে ফিরে আসছে। রাতটা ছিল অদ্ভুত শান্ত, যেন শহর ঘুমোচ্ছে, কিন্তু ছাদে কোথাও একটা নিঃশব্দ চিৎকার জমে আছে। লালবাজার থানার ছাদে ওঠার সিঁড়িটা পুরনো, স্যাঁতস্যাঁতে, আর প্রতিটা ধাপে একটা অচেনা শীতলতা। আমাদের হাতে শুধু টর্চ আর বধিদার ডায়েরির কপি। পিয়াল, তুই নিশ্চিত এই বার্তাটা বধিদারি ছিল? যদি এটা ফাঁদ হয়? যদি ফাঁদও হয়, তাহলে সেই ফাঁদটাই সত্যের পথ। চল। ছাদের দরজাটা আধখোলা। ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া গায়ে লাগলো। চাঁদের আলো মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। আর হঠাৎ পিয়াল, কেউ আছে? আলোটা ওদিকে ফেল। টর্চের আলো ফ্ল্যাশ করে ওঠে। সামনে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে, লম্বা, পরিচিত ভঙ্গি, পাইপ হাতে। আমার হাত কাঁপতে লাগলো। ওই ভঙ্গিটা, ওই ছায়াটা যেন বছর বছর ধরে চিনি। আমি হোঁচট খেয়ে বললাম, বধিদা। আমি মৃত, তবু কথা বলছি। না, এটা বধিদা নয়। এটা কেউ নকল করছে। চুপ কর।
চঞ্চু, উনি উনি আমাদের পরীক্ষা নিচ্ছেন। চশমার ভেতর চোখ দুটো ঝলসে উঠল। এক মুহূর্তে বুঝলাম উনি বধিদা, কিন্তু অন্য কোনো বধিদা, যেন ওনারই আরেক রূপ। তুমি আমার পদ্ধতি বুঝে গেছো পেয়াল, কিন্তু আমার মৃত্যুটা যদি অভিনয় হয়, তবে যে মূল্য সে কে? হে, মানে কি? ওই মৃত্যু তো এ, সেটা তাহলে একটা ক্লোন, কিন্তু আমার তৈরি নয়, ওদের তৈরি। আমি ওদের মধ্যে ঢুকে গিয়েছি। হে পিয়াল, ওর গলাটা কেমন যান্ত্রিক লাগছে। আমি লক্ষ্য করলাম ছায়ামূর্তির গলার নিচে একটা হালকা নীল আলো ঝলমল করছে, যেন ভিতরে কোনো মেশিন কাজ করছে। এই তুমি আসলে কে? আমি বোধিসত্ত্ব, এবং আমি নই। তারপরই ছায়াটা আমাদের সামনে এগিয়ে এসে ফিসফিস করে বলল, ওরা আমার চেতনা কপি করেছে, কিন্তু আমি নিজের অস্তিত্বকেই ওদের বিপক্ষে ব্যবহার করছি। মানে উনি এখন অর্ধেক মানুষ অর্ধেক মেশিন? হয়তো, কিন্তু সত্যটা একটাই, বদিদা এখনো লড়ছেন অন্য এক দেহে। তোমাদের এখান থেকে চলে যেতে হবে, ওরা আসছে। পরের সূত্রটা ওদের ল্যাবে, প্রজেক্ট মাইন্ড শিফট। বদিদা? হ্যাঁ, কিন্তু আপনি? আমাকে এখন আর বাঁচানো যাবে না পেয়াল, আমাকে বুঝতে হবে। আমরা ছুটে গেলাম সামনে, কিন্তু ছায়াটা আর নেই। শুধু একটা পুরনো রেকর্ডার পড়ে আছে, টিম টিম করে আলো জ্বলছে। ওটা অন করতে শোনা গেল বধিদার গলা। যদি মৃত্যু সত্যি না হয়, তবে জীবনকে বিশ্বাস করিস না পেয়াল। লালবাজারের সেই ছাদের ঘটনার পর 3 দিন কেটে গেছে, কিন্তু এখনো মাথার ভেতর বাজছে সেই গলা, আমি বোধিসত্ত্ব এবং আমি নই। বদিদার রেখে যাওয়া রেকর্ডারটা আমার টেবিলে পড়ে আছে। ওটা লাল আলোটা মাঝে মাঝে জ্বলে ওঠে, যেন কেউ ভিতর থেকে ডাকছে, চালু করো, শোনো সত্যটা। আজ রাতে আর নিজেকে আটকাতে পারলাম না, রেকর্ড বটনে চাপ দিলাম। পেয়াল, যদি তুই এটা শুনছিস, তাহলে বুঝে নিস, আমি মৃত্যুর ওপার থেকে কথা বলছি না, জীবনের অন্য দিক থেকে বলছি। আমি এখন এমন এক অবস্থায় আছি যেখানে শরীর মরে গেছে, কিন্তু মস্তিষ্ক এখনো চলছে। তারা আমাকে একটা প্রজেক্টে টেনেছিল, প্রজেক্ট মাইন্ড শিফট। উদ্দেশ্য ছিল মানুষের মস্তিষ্কের স্মৃতি, অনুভূতি আর চিন্তাকে এক ডিজিটাল কনসাসনেসে রূপান্তর করা। সহজ কথায়, মৃত্যুর পরও মন যেন বেঁচে থাকে মেশিনে। আমি প্রথমে ওদের পরামর্শক হিসেবে গিয়েছিলাম, কিন্তু বুঝলাম ওরা মানুষকে অমর করতে নয়, নিয়ন্ত্রণ করতে চায়। আমার পুরো ব্রেন স্ক্যান করা হয়েছিল, আর সেই ডেটা তারা ব্যবহার করেছে ক্লোন তৈরির জন্য। ফেলু
_M প্রজেক্ট, এই নামটাই ওদের কোড নেম। ফেলু মানে ফাংশনাল ইলেকট্রনিক লাইফ ইউনিট। একে ওরা মানবাত্মার ইঞ্জিনিয়ারিং বলতো। ওরা আমার একটা কপি বানিয়েছিল, মাংস, হাড়, মুখ সব আমার মতো, কিন্তু ভেতরে আমি নই। আমি নিজেই আমার মৃত্যুর নাটক সাজালাম, যাতে ওরা ভাবে আমি শেষ। আমার বুক ধকধক করছে। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। বুধিদা, যিনি এতদিন মৃত্যু ও জীবনের সীমানা নিয়ে খেলেছেন, আজ নিজেই সীমানার ওপারে দাঁড়িয়ে আছেন। ইয়াল, এখন যদি তুই সত্যটা জানতে চাস, তবে দক্ষিণেশ্বরের শশাঙ্ক ভবনের নিচে রুম 13-এ যা। ওখানে আছে মূল সার্ভার, যেখানে আমার আসল সত্তা এখন বন্দী। ওরা ওখানে আমার মস্তিষ্কের নকল নয়, বরং আমার চেতনা রাখার চেষ্টা করছে, যাতে আমি চিরকাল ওদের হাতে বন্দী থাকি। মানে এই বুধিদার মস্তিষ্ক এখনো সক্রিয় এই সার্ভারের মধ্যে? হ্যাঁ চঞ্চু, ওরা মানুষ নয়, ওরা দেবতার মতো হতে চেয়েছে, মৃত্যুকে কন্ট্রোল করতে। আর এখন বুধিদা সেই মৃত্যুর ভিতর থেকেই ওদের বিরুদ্ধে লড়ছেন। ঠিক তখনই আমার ফোনে একটা মেসেজ এলো। বার্তায় লেখা, রুম 13 খোলা আছে, সময় কম, তোমাকে দেখছি পিয়াল। কে পাঠালো? ওই পুলিশ না ওরা? না চঞ্চু, এই গলাটা, এটা বুধিদার ভাষা। আমরা জানতাম এবার ফিরতে পারবো না। রুম 13, সেই নামটাই যেন মৃত্যুর দোরগোড়া। কিন্তু বুধিদাকে ফিরিয়ে আনতে হলে আমাদের মরতে হলেও যেতে হবে। বুধিদার মৃত্যু চাল এখন জীবনের শেষ লড়াইয়ে পরিণত হতে চলেছে। রাত তখন 2:30। কলকাতার দক্ষিণেশ্বরের মন্দিরের পাশ দিয়ে আমি আর চঞ্চু বাইক চালিয়ে যাচ্ছি। বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশটা এখনো ঝুলে আছে ভিজে অন্ধকারে। বুধিদার রেকর্ডে বলা সেই জায়গাটা, শশাঙ্ক ভবন, সামনে এসে পড়েছে। পুরনো ধাঁচের দোতলা বাড়ি, কিন্তু নিচের দিকটা যেন নতুন করে গড়া। দরজার উপর ধুলো জমে, তবুও ভিতর থেকে আলো আসছে। এই জায়গায় কেউ থাকে পিয়াল? বুধিদা যদি ঠিক বলেন, এখানে মানুষ না, মেশিন থাকে। ভিতরে ঢুকে কেমন যেন গন্ধ পেলাম, ধাতব আর জীবাণুনাশকের মিশ্রণ। দেয়ালে ঝুলছে পুরনো কম্পিউটার সার্কিট, ছাদ থেকে ঝুলছে কেবল। দূরের ঘর থেকে হালকা লাল আলো আসছে, তার উপর লেখা বড় হরফে, রুম 13। ওই ঘরে বুধিদার মস্তিষ্ক আছে? এ চল, দেখে নি। এখন ফিরে গেলে চিরকাল জানবো না বেঁচে আছেন না মরেছেন। ঘরের ভিতর ঢুকে যা দেখলাম, আমার বুকের ভিতরটা একদম হিম হয়ে গেল। চারদিকে সারি সারি কাচের টিউব, তার ভেতরে মানব মস্তিষ্কের প্রতিরূপ ভাসছে তরলে, কিছু নড়ছে, কিছু নিস্তব্ধ। কিন্তু মাঝখানে টিউবটার উপর লেখা, সাবজেক্ট BC-01, বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়। ওইটা ওইটা না বুধিদার পেন? হ্যাঁ, কিন্তু দেখ, ওটা জলজল করছে, যেন জীবিত। হঠাৎ ঘরের একপাশে স্ক্রিন জ্বলে উঠল। একটা মুখ, বধিতার মুখ, কিন্তু সেটা জীবন্ত নয়, ডিজিটাল। ইয়াল, অবশেষে তুই এসে গেছিস। আমি জানতাম। বুধিদা, আপনি সত্যি আছেন? আমি আছি, কিন্তু আমি নই।
আমার চেতনার একটা অংশ এখানে বন্দি। ওরা আমার ব্রেন ডেটা ব্যবহার করে এই ডিজিটাল কনসাসনেস তৈরি করেছে। আমার আসল শরীর হয়তো কোথাও অচেতন, কিন্তু আমার চিন্তা, আমার কণ্ঠ, আমার স্মৃতি সব এখানে বন্দি। কে কে করেছে এসব? এই ফেরোমন? হ্যাঁ, ফেলো মামা শুধু মানুষ নয়, সে নিজেই প্রজেক্ট মাইন্ড শিফটের প্রধান বিজ্ঞানী। এখন ও নিজের মস্তিষ্ক স্থানান্তর করতে চাইছে, হ্যাঁ, এমন এক শরীরে যা কখনো মরবে না। মানে ও নিজের মৃত্যুকে হারাতে চাইছে? বুধিদা, আমরা কিভাবে আপনাকে এখান থেকে মুক্ত করব? রুম 13-এর নিচে একটা কোর ইউনিট আছে, নিউরো কোর 7। ওটা ধ্বংস করতে পারলে আমার চেতনা মুক্ত হবে। কিন্তু সাবধান পেয়াল, ওরা জানে তুই এসেছিস। ওরা কেউ আসছে পিয়া? তাহলে সময় এসেছে বুধিদার মৃত্যুচালকে জীবনের অস্ত্র বানানোর। আমি সার্ভার টেবিলের নিচে ঝুঁকে নিউরোকোর 7 খুঁজে পেলাম। একটা বড় ধাতব সিলিন্ডার, ভেতরে নীল আলো জ্বলছে। ওটার উপর লেখা প্রপার্টি অফ ফেলু কর্পোরেশন। তুই এটা খুলবি? এতে বিস্ফোরণ হতে পারে। বুধিদা একবার বলেছিলেন, সত্যের আলো পেতে হলে মিথ্যার তার কেটে ফেলতে হয়। দৌড়ে পালা পিয়াল, তুই কাজটা করে ফেলেছিস, এখন সময় কম। না, আপনাকে ফেলে যাব না। আমি আছি পিয়াল, সব সময়। আমি আর চঞ্চু জানি না কেমন করে বাইরে এলাম। পেছনে আগুনের লেলিহান শিখা, আর আকাশে ভাসছে এক অদ্ভুত গলা। আমি এখন মুক্ত। পিয়াল, ওটা ওটা বৌদিদার গলা না? হ্যাঁ চঞ্চু, ওনার দেহ হয়তো নেই, কিন্তু বোধিদা এখন আমাদের ভেতরেই আছেন। সেই রাতটার পর 3 দিন কেটে গেছে। আমরা বেঁচে আছি, কিন্তু মনে হচ্ছে শহরটা আর আগের মতো নেই। শশাঙ্ক ভবন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। খবরের কাগজে ছোট্ট করে লেখা এসেছে, গোপন ল্যাবে বিস্ফোরণ, 3 জন অচেনা দেহ উদ্ধার। কিন্তু পুলিশের রিপোর্টে কোথাও নেই বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়ের নামটা। মানে কেউ চায়নি যেন এই নামটা আর সামনে আসে। তুই বলেছিলি বৌদিদা এখন মুক্ত, কিন্তু আমি রাতে ঘুমোতে পারি না। ওই গলার অবস্থা বারবার কানে বাজে। আমি এখন মুক্ত। ওটা মানুষের গলা ছিল না পিয়াল। তুই ঠিক বলছিস সঞ্চু, বোধিদা হয়তো মুক্ত, কিন্তু ওর চেতনা এখন কোথায় আছে সেটা কেউ জানে না। ফোনে একটা অচেনা মেসেজ এলো, তুমি সত্যটা জানতে চাও? আজ রাত 11টায় শিয়ালদা গেট 7-এ চলে আসো। এবার আবার কি? সম্ভবত বোধিদা নিজেই। আমি একা গেছি, চঞ্চুকে বলেছিলাম বাড়িতে থাক, কিন্তু জানি সে ছায়ার মতোই পিছনে এসেছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখি একটা মানুষ দাঁড়িয়ে আছে অন্ধকারে। চেনা সিলুয়েট, চেনা দেহভঙ্গি, চশমা, কোট। আমার গলা শুকিয়ে গেল। বোধিদা! সে ঘুরে তাকালো। হ্যাঁ, ও বোধিদা, কিন্তু চোখ দুটো লালচে আলো জ্বলছে, আর মুখে কেমন যেন অদ্ভুত কাঠিন্য। তুই ঠিক সময়ে এসেছিস পেয়াল। আপনি আপনি সত্যি বেঁচে আছেন? বেঁচে আছি নাকি তৈরি হয়েছি, এই প্রশ্নটাই এখন অপ্রাসঙ্গিক।
আমি এক পা এগিয়ে গেলাম। আপনি তো আমাদের বোধিতা, তাই না? আমি সেই বোধিসত্ত্ব যে মরে গেছে, কিন্তু আমি সেই বোধিসত্ত্ব যে এখন ফেলু মামার খেলা বুঝেছে। পিয়াল, দূরে থাক ওর থেকে। ওটা মানুষ না। তুই কি বলছিস চঞ্চু? চঞ্চু আমার হাতে কিছু ধরিয়ে দিল, একটা ছোট স্ক্যানার, যেটা আমরা বোধিদার ল্যাব থেকে উদ্ধার করেছিলাম। ওটা কোনো জীবিত প্রাণীর উপর তাক করলে ডেটা দেখায়, তাপ, নাড়ি, হার্টবিট। আমি স্ক্যানারটা বোধিদার দিকে তাক করলাম। স্ক্রিনে লেখা এলো নো পালস ডিটেক্টেড, সিস্টেম কোড BC02, সিনথেটিক মডেল। মানে আপনি ক্লোন? আমি বোধিসত্ত্বের ছায়া। আসল বোধিদা এখনো আছে, কিন্তু কোথায় সেটা বলবো না। তুই যদি সত্য জানতে চাস, যশোর রোডের পুরনো ভিলা ইন্দ্রনীল হাউসে চলে যা। সেখানে ফেলু মামা তোর জন্য অপেক্ষা করছে। আমি কিছু বলার আগেই ওটা অদৃশ্য হয়ে গেল ট্রেনের আলোয়। চঞ্চু হাঁপাতে হাঁপাতে বলল, ওটা মানুষ না পিয়ার, ওর চোখের আলো দেখেছিস? আমি ঠান্ডা গলায় উত্তর দিলাম, ও মানুষ না ঠিকই, কিন্তু ওর কথাই শুনতে হবে। বতিদার ছায়াও যদি আমাদের সত্যির পথে নিয়ে যায়, তবে আমি পিছু হটব না। সেই রাতে আমি বুঝেছিলাম এই কেসটা শুধু খুনের রহস্য নয়, এটা এখন এক যুদ্ধ। মানুষের বুদ্ধি বনাম মানুষের তৈরি বুদ্ধি। বধিদা হয়তো নিজের মৃত্যুর পরেও একটা বার্তা দিতে চেয়েছিলেন, আমি মরে যাইনি, আমি ছায়া হয়ে বেঁচে আছি। কাল সকালে যাব ইন্দ্রনীল হাউসে। সেখানে যে আমার জন্য কি অপেক্ষা করছে তা জানি না, কিন্তু আমি জানি বদিদা এই খেলাটা এখানেই শেষ করতে চেয়েছিলেন। সেই রাতের পর আমার মাথা একদম কাজ করছিল না। বদিদার ক্লোনের সঙ্গে দেখা হওয়ার পর থেকেই বুঝে গিয়েছিলাম এই রহস্য কেবল মৃত্যুর নয়, এটা মানুষের অস্তিত্ব নিয়ে খেলা। চঞ্চু একবার বলেছিল, তুই জানিস বদিদা যদি সত্যি ফিরে আসে, ও নিশ্চয়ই ছদ্মবেশে আসবে। তখন আমি হেসেছিলাম, কিন্তু আজ মনে হচ্ছে ওর কথাটাই সত্যি। সেই দিন দুপুরে আমি গেলাম লালবাজার থানায়। ইন্সপেক্টর অভিকবাবুর সঙ্গে দেখা করার দরকার ছিল, কারণ ইন্দ্রনীল হাউসের নামে থানায় একটা পুরনো কেস ফাইল আছে, যেখানে নাকি 20 বছর আগে এক বিজ্ঞানী নিখোঁজ হয়েছিলেন। অফিসের ভিতরে ঢুকতেই দেখি এক নতুন অফিসার বসে আছে। স্মার্ট, ছিপছিপে গরম, ধবধবে সাদা শার্ট, চোখে রোদ চশমা, নাম ফলকে লেখা অজয় সেন, স্পেশাল ইনভেস্টিগেটর। আমি ভদ্রভাবে বললাম, স্যার, ইন্সপেক্টর অভিক আছেন? লোকটা মুখ তুলে তাকালো। উনি আজ ডিউটিতে নেই, কেসটা আমি দেখছি। আপনি? আমি নিজের নাম বলতেই সে একটু মুচকি হাসলো। আচ্ছা, আপনি তো সেই পিয়াল সেন, তাই না? বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়ের সহকারী। আমার বুক ধক করে উঠল। আপনি ওনার কথা জানেন? জানি। উনি এখন কোথায় সেটা বলার সময় এখনো আসেনি। ওর গলাটা অদ্ভুতভাবে পরিচিত। আমি থমকে গেলাম। চঞ্চু পিছন থেকে এসে ফিসফিস করে বলল, হে পিয়াল, ওর গলা শোন, ওর চোখটা দেখ। আপনি কি? চুপ, এখানে কথা বলা ঠিক নয়।
যশোর রোডের ইন্দ্রনীল হাউসের ভিতরে একটা পুরনো ল্যাব আছে। ওখানেই ফেলু মামা নামের সেই মানুষটা প্রজেক্ট ফোনিক্স চালাচ্ছে, যার উদ্দেশ্য মানুষের চেতনা অন্য দেহে প্রতিস্থাপন করা। আমি সবিস্ময়ে বললাম, মানে মস্তিষ্ক স্থানান্তর চেষ্টা? ঠিক তাই, কিন্তু শুধু মস্তিষ্ক নয়, স্মৃতি, অভ্যাস, সিদ্ধান্ত সব। চঞ্চু হঠাৎ বলল, তাহলে বতিদার ক্লোনটা আসলে ফেলু মামার কাজ? তা বলা যায়, কিন্তু ওটা শুধু ডুপ্লিকেট নয়, ওটা এক পরীক্ষা। ফেলু মামা দেখতে চেয়েছিল মানুষকে পুরোপুরি নকল করা যায় কি না। হ্যাঁ, আমি টেবিলের ওপর হাত রেখে বললাম, তাহলে আমাদের কি করা উচিত? লোকটা মৃদু গলায় বলল, আজ রাতে ইন্দ্রনীল হাউসে যা, কিন্তু সাবধান, ভিতরে কেউই মানুষ নয়। আমরা বেরিয়ে আসার পর হঠাৎ চঞ্চু থেমে বলল, পিয়াল, আমি শব্দ করে বলছি, ওটা বদিদা। আমি ঘুরে তাকালাম। বাইরের আলোতে দেখলাম অফিসের কাছে প্রতিফলিত হচ্ছে অজয় সেনের মুখ। চশমাটা খুলতেই সেই পুরনো চাহনি, তীক্ষ্ণ বিশ্লেষণী, অদ্ভুত স্থিরতা। হ্যাঁ, ও বদিদাই। আমি বললাম, ওর ছদ্মবেশ নিখুঁত, কিন্তু কেন লুকিয়ে আছে? চঞ্চু ফিসফিস করে উত্তর দিল, হয়তো এইবার ও নিজের মৃত্যুর কেসটা সমাধান করতে চাইছে। আমরা ইন্দ্রনীল হাউসের সামনে এসে দাঁড়ালাম। বড় লোহার গেট, অন্ধকারে ঢাকা, ভেতরে ভাঙা জানলা দিয়ে লাল আলো বেরোচ্ছে। ঠিক তখনই ফোনে মেসেজ এলো, ভেতরে যা, কিন্তু আয়নায় তাকাস না। আয়না তাকাবো না মানে? বুদ্ধিদার স্টাইল ক্লু দিচ্ছে। আমরা গেট ঠেলে ঢুকলাম। ঘরের ভিতরে কয়েকটা মুখোশ টাঙানো, দেয়ালে পুরনো ফ্রেমে লেখা, রিয়েলিটি ইজ অ্যান ইলিউশন, FM। আমার বুকের ভিতরটা ধক করে উঠল। FM? ফেলু মামা? অন্ধকার থেকে একটা মানুষ বেরিয়ে এলো, কালো কোট, মুখে সাদা মাস্ক। সে বলল, স্বাগতম পিয়াল সেন, তুমি খুঁজছো বোধিসত্ত্বকে, কিন্তু তুমি জানো না আসল বোধিসত্ত্ব হয়তো আমি। হ্যাঁ, আমি এক ধাপ পিছিয়ে গেলাম। তুমি কে? লোকটা মাস্ক খুলল। চঞ্চু চিৎকার করে উঠল, পথিতা! আমি স্তব্ধ। এইবার কে আসল আর কে নকল কিছুই বুঝতে পারছিলাম না। সেই রাতেই বুঝেছিলাম ছদ্মবেশ আর প্রতারক মুখ এখন আলাদা করা যায় না। বদিদা নিজের মৃত্যুর নাটক করে শুধু শত্রুদের নয়, আমাকেও বিভ্রান্ত করতে চেয়েছিলেন। কারণ এই রহস্যের পরের স্তরে প্রবেশ করা যাবে শুধু যারা নিজের চোখের উপর বিশ্বাস হারায় তারাই। সেদিন রাতে ঘুম আসছিল না। বদিতার মৃত্যুর পর এই কয়েকদিনে আমি যা দেখেছি, শুনেছি, তার একটাও স্বাভাবিক নয়। বদিদা ছদ্মবেশে বেঁচে আছেন, এইটা এখন প্রমাণের অপেক্ষা নয়, সত্যি। কিন্তু যেটা এখনো ধোঁয়াশা, সেটা হলো কেন। চঞ্চু টেবিলের ওপর বসলো, চোখ কচলাচ্ছে। পিয়াল, এখন তো সব জানি। বদিদা বেঁচে আছে, ফেলু মামা আছে, ক্লোন আছে, মস্তিষ্ক কপি হচ্ছে। এবার আর কি নতুন? আমি চুপ করে ল্যাপটপটা অন করলাম। ডেস্কে একটা হার্ড ড্রাইভ পড়েছিল, যেটা আমরা পেয়েছিলাম ইন্দ্রনীল হাউসের ভেতর থেকে। ফোল্ডারের নাম ট্রুথ বিফোর ডেথ। ভেতরে একটা ভিডিও ফাইল, B_the_night.mp4।
আমি শ্বাস বন্ধ করে প্লে করলাম। আজ 14 জুলাই রাত 11:45। আমি জানি কয়েক মিনিট পরেই ওরা আসবে। আমার মৃত্যুই এই খেলায় প্রথম চাল। আমি আর চঞ্চু একে অপরের দিকে তাকালাম। ওনার কণ্ঠ, ওনার ঘর, সব কিছু আসল। তারা জানে না আমি আগে থেকেই আমার প্রতিরূপ তৈরি করে রেখেছি। ওটা মরবে, আমি বাঁচব, কিন্তু বেঁচে থাকাটা কোনো আনন্দের নয়, কারণ আমি এখন মরণশীল নই, অমর নই। ভিডিওতে বদিদা ঘরের ভেতর ঘুরে বেড়াচ্ছেন। সামনের টেবিলে রাখা একটা ছোট্ট কালো বক্স। এই বক্সটা আমার শেষ নিরাপত্তা। ওদের সার্ভারে ঢুকে যাবে এই অডিও ফ্রিকোয়েন্সি, আর ওদের মাইন্ড ট্রান্সফার প্রোগ্রাম ভেঙে যাবে। চঞ্চু হা করে তাকিয়ে আছে। মানে এই বদিদা জানতেন ওরা ওনাকেই টার্গেট করবে? হ্যাঁ, আর তিনি ওদের সিস্টেমের ভিতর ঢুকতে মরার ভান করেছেন। ভিডিওটা চলতে থাকলো। হঠাৎ দরজায় নক শোনা গেল। বদিদা তাকালেন ক্যামেরার দিকে। যদি আমি ফিরতে না পারি, পেয়াল, মনে রাখবি, সত্যিটা কখনো স্থির থাকে না। ওটা রূপ বদলায়, যেমন মানুষ বদলায় মুখ। ভিডিও হঠাৎ স্ট্যাটিক হয়ে গেল। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে বললাম, ওর কথাগুলো তো কোড আছে। চঞ্চু অবাক হয়ে বলল, এ কোড? হ্যাঁ, ফ্রিকোয়েন্সি, টাইম স্ট্যাম্প আর শেষ লাইন সবই মেসেজ। বুঝিদা চেয়েছিলেন আমরা ভিডিওটা দেখে ওর অবস্থান বের করি। আমি টাইম স্ট্যাম্পে দেখলাম 11:47 PM। ঠিক সেই সময় ওনার মৃত্যুর রিপোর্টে লেখা ছিল। কোড ডিকোড হতেই স্ক্রিনে ভেসে উঠল এক লাইন ইংরেজিতে, সিক দ্য মিরর রুম, প্রজেক্ট ফোনিক্স। আমি নিঃশ্বাস ফেললাম। মিরর রুম মানে আয়নার ঘর। চঞ্চু ভয়ে বলল, মানে আবার ওই ল্যাবরেটরিতে ফিরতে হবে? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, ফেলুম আমার প্রজেক্ট ফিনিক্স শেষ হয়নি, বরং বদিদা এখন ওদের ভেতরে কোথাও আছেন। সেই রাতে আমরা যাত্রা শুরু করলাম আয়নার ঘরের খোঁজে। একটা ভিডিও আমাদের নিয়ে যাচ্ছিল এমন এক জায়গায় যেখানে মৃত্যু, বিজ্ঞান আর মানুষের আত্মা এক হয়ে গেছে। আর আমি ভাবছিলাম, যদি বদিদা সত্যি ফিরে আসেন, তবে হয়তো মানুষ আর কখনো মৃত্যুতে বিশ্বাস করবে না। আয়নার ঘর, যে ঘরের নামটা আমরা শুধু বদিদার ভিডিওতে শুনেছিলাম, আজ সেই ঘরেই আমরা দাঁড়িয়ে। চঞ্চু আমার পাশে হাঁফাচ্ছে, মুখে আতঙ্ক কিন্তু চোখে কৌতূহল। দেওয়াল সম্পূর্ণ আয়নায় ঢাকা। আমাদের প্রতিফলনগুলো যেন একটার পর একটা গুলে গিয়ে অচেনা হয়ে যাচ্ছে। আলোটা মৃদু নীল, আর ঘরের মাঝখানে একটা বিশাল মেশিন, যেটার উপর লেখা প্রজেক্ট ফোনিক্স ফেজ 4। এই ঘরেই বুদ্ধিদের মস্তিষ্কের এই তথ্য রাখা হয়েছে। হয়তো, বা হয়তো এখানেও নিজের চেতনা ঢুকিয়ে গিয়েছেন। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম। একটা স্ক্রিন জ্বলে উঠল নিজের থেকেই। দেখলাম বুদ্ধিদার মুখ, রেকর্ড করা ভিডিও নয়, লাইভ ফিড। তোমরা এসে গেছো, ভালো। এখন শোনো, আমি আছি, কিন্তু আমার শরীরে নয়। ফেলুম আমার পরিকল্পনা ছিল মানুষের চেতনা ক্লোন করা। আমি সেটাই ব্যবহার করেছি ওদের বিরুদ্ধে। চুঁচু হা করে তাকিয়ে রইল। মানে আপনি এখন মেশিনের ভিতরে? না চঞ্চু, আমি মেশিনের মধ্যে নেই। মেশিনটাই এখন আমার শরীরের অংশ। হঠাৎ দরজা খুলে গেল। অন্ধকার থেকে কেউ বেরিয়ে এলো। কালো কোট, রূপালি চুল, ঠোঁটে বিদ্রুপ।
ফেলু মামা। এ বোধিসত্ত্ব মৃত্যুকে বোকা বানিয়ে তুই বিজ্ঞানকে কলঙ্কিত করলে। না, আমি মৃত্যু আর বিজ্ঞানের মাঝখানে একটাই সত্য দাঁড় করিয়েছি, মানুষ এখনো মানুষ। বড় বড় কথা বলিস না। আজ এই প্রজেক্ট ফিনিক্স আমার হাতে সম্পূর্ণ হবে। সে একটা রিমোট তুলল, বাটন চাপলেই ঘরটা লাল আলোয় ভরে উঠল। সিস্টেম ওভাররাইড শুরু হলো। পিয়াল, ঘরটা ফেটে যাবে। আমি দৌড়ে কনসোলে গিয়ে দেখলাম টাইমার 30 সেকেন্ডে চলছে। বোধিদার কণ্ঠ শোনা গেল স্পিকারে। পেয়াল, একটি মাত্র কেবল খুলে দে, লালটা নয় নীলটা। আমি কাপা হাতে গেলাম, কিন্তু দুটোই নীল। দুটোই নীল, কোনটা খুলবো? যেটা সত্যি মনে হয় ওটাই ভুল। এক মুহূর্ত দেরি না করে আমি ডান দিকেটা টানলাম। সব আলো নিভে গেল। আমি মাটিতে পড়ে গিয়েছিলাম, কানে কিছুই শুনতে পাচ্ছিলাম না। শুধু এক গলা বাজছিল, বোধিদার কণ্ঠ। ভয় পাস না, আমি আছি। চোখ খুলতে দেখি চারিদিকে ধোঁয়া। চঞ্চু রক্তাক্ত কিন্তু বেঁচে আছে। মেশিনটা ভেঙে টুকরো টুকরো। ফেলু মামার দেহ মেঝেতে পড়ে আছে নিথর, কিন্তু ওর চোখ এখনো খোলা, আর ওর ঠোঁটে হালকা হাসি। এ তুমি জিতেছো বোধিসত্ত্ব, কিন্তু মৃত্যু এখন তোমার ভিতরেই। ওর শরীর হঠাৎ কাঁপলো, তারপর নিস্তব্ধ। সেই মুহূর্তে দেখি ভাঙা স্ক্রিনে বোধিদার মুখ ফ্লিকার করছে। ওনার চোখ স্থির, কিন্তু ঠোঁটে অদ্ভুত শান্তি। খেলার শেষ নয় পেয়াল, এখন শুরু। তারপর স্ক্রিনটা নিভে গেল। আমি হাঁটু গেড়ে বসে রইলাম ধোঁয়া আর আগুনের ভেতর। ভূতিদা, আপনি কোথায়? উত্তর এলো না, শুধু দেয়ালের আয়নায় এক মুহূর্তের জন্য দেখা গেল বোধিদার মুখ। তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল আগুনের আলো। সেই বিস্ফোরণের পর অনেকক্ষণ আমি কিছু শুনতেই পাইনি। শুধু কানে বাজছিল ধাতব আওয়াজ আর দূরে চঞ্চুর কণ্ঠ। পিয়াল, বেঁচে আছিস? চোখ খুলতে দেখি ধোঁয়ায় ঢাকা চারদিক, যন্ত্রপাতির ভাঙা টুকরো, গলে যাওয়া তার আর আগুনের ছায়া। বোধিদার স্ক্রিন নিভে গেছে, ফেলু মামার দেহ কোথাও নেই। আমি গলা শুকিয়ে ফিসফিস করলাম, চঞ্চু, ভূতিদা, কোথায় গেলেন? ওরা ওরা আমাদের মেরে ফেলতে চাইছিল রে। তারপরই পিছনে একটা ঠান্ডা ধাতব আওয়াজ। ওরা এখনো চায়। ঘাড় ঘুরিয়ে দেখি তিনজন মুখোশধারী লোক, কালো পোশাক, হাতে ইলেকট্রিক বন্দুক। আমরা দৌড়ে পালাতে গিয়ে বুঝলাম দরজাটা বাইরে থেকে লক করা। চঞ্চু একটা ধাতব পাইপ তুলে ছুঁড়ে মারল, কিন্তু ওদের মধ্যে একজন ট্রেজার ছুঁড়ে মারল সরাসরি আমার ঘাড়ে। সব অন্ধকার হয়ে গেল। চেতনা ফেরার পর বুঝলাম আমি একটা ল্যাবরেটরি চেয়ারে বাঁধা, হাতে তার জড়ানো, সামনে মনিটর জ্বলছে। স্ক্রিনে ভেসে উঠল এক মুখ, ফেলু মামা। তুমি ভাবছো আমি মরে গেছি? মৃত্যু আমার ক্ষেত্রেও কেবল এক পরীক্ষার অংশ ছিল পিয়াল। আমি কষ্ট করে বললাম, তুমি পতিতাকে খুন করেছ, এখন আমাকে কেন ধরেছ? কারণ এখন আমি তোমার ভিতরে বাঁচব। প্রজেক্ট ফিনিক্সের পরের ধাপ, মস্তিষ্ক স্থানান্তর লাইভ হোস্টে। বোধিসত্ত্ব ব্যর্থ হয়েছিল, কিন্তু আমি হব সফল। আমার মাথার চারপাশে হেলমেট বসানো হলো, ভেতরে আলো ঘুরছে, একটা শোঁ শোঁ শব্দ কানে বাজছে।
চঞ্চুর গলার আওয়াজ দূর থেকে ভেসে আসছে। বিয়াল, লড়াই কর, তুই ওদের হতে দিস না রে। আমি চেঁচাতে চাইলাম, কিন্তু গলা কাজ করছে না। মনিটরে দেখি ফেলু মামা একটা টাচ প্যাডে হাত রাখলেন। ওর কণ্ঠ যেন আমার মাথার ভিতরে ঢুকে যাচ্ছে। তোমার স্মৃতি, তোমার চিন্তা, তোমার কণ্ঠ সবই এখন আমার। ঠিক তখনই লাইট নিভে গেল। অন্ধকারে একটা পরিচিত কণ্ঠ। এত সহজ নয় ফেলু মামা। আমি চমকে উঠলাম। বধিদার গলা। লাইট ফিরতে দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছেন অজয় সেন, মানে বধিদা নিজে, ছদ্মবেশ ছেড়ে, চোখে আগুন। তুমি মৃত্যুকে খেলায় পরিণত করেছো ফেলু মামা। এবার আমি সেই খেলা শেষ করব। তুমি মরেছো বোধিসত্ত্ব, এখন তুমি এক ডেটা মাত্র। ডেটাই আজ তোমার বিপদ, কারণ আমি এখন কোডের মধ্যে আছি। বধিদা পকেট থেকে একটা ড্রাইভ ছুড়ে দিলেন মেশিনের প্যানেলে। স্ক্রিনে ঝলকানি, সব সিস্টেম ওভাররাইড। System breach detected. পেয়াল, চোখ বন্ধ কর। আমি চোখ বন্ধ করতেই এক সাদা আলোয় ভরল চারিদিক। একটা প্রচণ্ড শব্দ, তারপর নিস্তব্ধতা। চোখ খুলে দেখি আমি মাটিতে পড়ে আছি। চারপাশে ভাঙা ল্যাব। বদিদা আমার পাশে হাঁটু গড়ে বসে আছেন, ক্লান্ত মুখে একটুখানি হাসি। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, কিন্তু ফেলু মামা? বদিদা দূরে তাকিয়ে বললেন, ও মরে গেছে, অন্তত এই দেহে। তারপর একদম নিচু গলায় ফিসফিস করলেন, কিন্তু মনে হচ্ছে ও অন্য এক শরীরে জেগে উঠেছে। আমি কাঁপতে কাঁপতে বললাম, মানে খেলা এখনো শেষ হয়নি? বদিদা হালকা হাসলেন, না পেয়াল, খেলা এখন সবে শুরু। সেই মুহূর্তে বুঝলাম বদিদা মৃত্যুকে ফাঁকি দিয়েছিলেন, কিন্তু ফেলু মামা এখনো বেঁচে আছে কারো শরীরে। এবার শুরু হবে মানুষের মস্তিষ্কের ভিতরের যুদ্ধ, যেখানে প্রতিপক্ষ দেখা যায় না, শুধু অনুভব করা যায়। বিস্ফোরণের পরের দিনটা যেন স্বপ্নের মতো কেটেছিল। ফেলু মামার মৃত্যু হয়েছে এমনটাই জানাচ্ছিল খবরের কাগজ, কিন্তু আমি জানতাম এই খেলা এত সহজে শেষ হবে না। বদিদা নিখোঁজ, ল্যাব ধ্বংস হয়েছে, সমস্ত ডেটা উধাও। পুলিশ বলছে বিস্ফোরণের পর কোনো দেহ পাওয়া যায়নি। চঞ্চু প্রতিদিন থানায় যায়, কিন্তু উত্তর মেলে না। রাতের বেলা ঘুম ভেঙে যায় মাঝে মাঝে, কানে বাজে সেই গলা, ভয় পাস না, আমি আছি। আমি দিন রাত বসেছিলাম বদিদার ফাইলের সামনে। তার পুরনো ল্যাপটপ, যেটা বিস্ফোরণের আগে রাতে উনি ব্যবহার করেছিলেন। ওখানেই এক ফোল্ডার চোখে পড়ল, after_0। ভেতরে একটাই ভিডিও ফাইল, rebirth.mp4। হাত কাঁপছিল, কিন্তু প্লে করলাম। বদিদার মুখ, চোখের নিচে ক্লান্তি, কিন্তু ঠোঁটে সেই শান্ত হাসি। পেয়াল, যদি তুই এটা দেখিস, তার মানে আমি এখন এক নতুন অস্তিত্বে আছি। আমি মৃত্যুর ভিতর দিয়ে গেছি, কিন্তু মৃত্যু আমাকে শেষ করতে পারেনি। ফেলু মামা নিজের শরীর হারিয়েছে,
কিন্তু ওর চেতনা এখন অন্য কারোর ভিতরে ঘুরছে। ওকে থামাতে হলে তোকে আমার প্রয়োজন। চঞ্চু পাশে বসা ছিল, অবিশ্বাসের চোখে বলল, মানে বদিদা এখন বেঁচে আছেন? আমি হেসে বললাম, না, হয়তো পুরোপুরি নয়, কিন্তু মৃতও নন। ভিডিওর শেষে একটা লাইন ফুটে উঠল, লুক ফর মি হোয়ার লজিক ফেলস। সেই রাতেই আমরা বেরিয়ে পড়লাম কলকাতার পুরনো ট্রাম লাইন ধরে, যেখান থেকে বদিদার শেষ সিগন্যাল এসেছিল। শিয়ালদহ ব্রিজের নিচে পুরনো কন্ট্রোল রুম। ভিতরে ঢুকতেই বাতাসে এক গন্ধ, তামার তার আর পুরনো মেশিনের। দেয়ালে লেখা একটা লাইন, রিয়েলিটি ইজ এ মিরর, ব্রেক ইট। ঠিক তখনই শুনলাম সেই কণ্ঠ, তুই এলি পেয়াল? ঘুরে দেখি আলো অন্ধকারের ফাঁক থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে এক মানুষ, কালো কোট, চোখে পরিচিত দৃষ্টি। আমি হতভম্ব, বদিদা আপনি? আমাকে এখন আর মানুষ বলিস না পেয়াল। আমি যুক্তির বাইরে, মৃত্যুর পরেও সত্যের ভিতরে। আমি অবাক হয়ে বললাম, মানে আপনি কোথায় ছিলেন? ওদের সিস্টেমে ফেলো মামা আমার মস্তিষ্ক স্ক্যান করতে গিয়ে নিজের কোডে আমাকে ঢুকিয়ে ফেলেছিল। আমি ওর ডেটা ভেঙে ওর ভিতর থেকে বেরিয়ে এসেছি। চুঞ্চু থতমত খেয়ে বলল, মানে এখন আপনি পুরোপুরি মানুষ? না, আমি মানুষ নই, কিন্তু আমার মন এখনো মানুষের পক্ষে। সেই মুহূর্তে বুঝলাম আমাদের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা বধিতা, কিন্তু ওনার চোখে এমন এক গভীরতা যেটা শুধু মৃত্যুর ওপারে গিয়ে ফিরে আসা মানুষই পায়। ফেলু মামা গেছে, কিন্তু ওর প্রজেক্ট এখনো বেঁচে আছে। মাইন্ড লিঙ্ক প্রোটোকল নামের একটা নতুন চিপ তৈরি হচ্ছে, যা দিয়ে মানুষকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। আমি চমকে উঠলাম, মানে মস্তিষ্ক এখন ওদের অস্ত্র? ঠিক তাই, আর সেই অস্ত্র দিয়ে শুরু হবে নতুন যুদ্ধ, মানুষের ভেতরের মানুষের বিরুদ্ধে। আমি বধিতার চোখের দিকে তাকালাম, সেখানে একটু দ্বিধা নেই, শুধু দৃঢ়তা। এই শহরকে বাঁচাতে হলে এবার আমাকে ফিরতে হবে প্রকাশ্যে। সঞ্চু হেসে বলল, তাহলে এখন কি হবে? এখন শুরু হবে দ্বিতীয় অধ্যায়, মানুষ বনাম নিজের প্রতিচ্ছবি। টিভি স্ক্রিনে ভেসে উঠল ব্রেকিং নিউজ, গোয়েন্দা বোধিসত্ত্ব চট্টোপাধ্যায় জীবিত অবস্থায় ফিরে এসেছেন। সবাই অবাক, কেউ বিশ্বাস করে না, কিন্তু আমি জানি এই ফিরে আসা শুধু একজন মানুষের নয়, একটা সত্যের পুনর্জন্ম। বধিদা ফিরে এসেছেন। যে মানুষটাকে আমরা মৃত ভেবে কেঁদেছিলাম, আজ সেই মানুষই জীবনের সংজ্ঞা নতুন করে লিখতে যাচ্ছেন। কিন্তু আমি জানতাম এই ফিরে আসাটা শুধু বিজয় নয়, এটা এক যুদ্ধের সূচনা। কারণ বধিদা বলেছেন, ফেলু মামা গেছে, কিন্তু ওর চিন্তা বেঁচে আছে। চঞ্চু এখনো ওনার সঙ্গে তর্কে যায়, এই তুমি কি নিশ্চিত ফেলু মামা এই সত্যি মরেছে? বধিদা চুপ করে শুধু পাইপে এক টান দিয়ে বলেন, মৃত্যু যদি শরীরের হয় তবে চিন্তা অমর। আমরা তখন বসেছিলাম এক নতুন ল্যাবে, যেটা বধিদা গোপনে বানিয়েছেন, পুরনো কলকাতার নিচে, মেট্রোর টানেলের পাশে। দেয়ালে লাগানো এক বিশাল স্ক্রিনে ভেসে উঠছে ডেটা, মুখের ছবি, সার্কিট ম্যাপ। বধিদা গম্ভীর গলা বললেন, পেয়াল,
চঞ্চু, আমি এখন এমন কিছু দেখাবো যা দেখা মানেই বিশ্বাস নষ্ট হয়ে যাওয়া। ওনার কিবোর্ডে হাত পড়তে স্ক্রিনে এক নাম ভেসে উঠল, ডক্টর অয়ন সেন, নিউরোসায়েন্টিস্ট, মাইন্ড লিঙ্ক প্রজেক্ট। আবার কি? ফেলু মামার ছাত্র, ওই ছিল প্রজেক্ট ফিনিক্সের উত্তরসূরি। মানে এখনো ওই পুরো প্রজেক্টটা চালাচ্ছে? হ্যাঁ, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ও এখন সরকারের গবেষণা ইউনিটের ভেতরে ঢুকে গেছে। বৌদিদা ভিডিও খুললেন। একজন মানুষ, সাদা কোট পরে, চোখে সানগ্লাস, ডক্টর অয়ন সেন, কিন্তু তার ঠোঁটের কোণ, কথা বলার ভঙ্গি, আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। ওর হাসিটা ফেলু মামার মতো। ঠিক ধরেছিস, কারণ ওর শরীরে এখন আছে ফেলু মামার মস্তিষ্কের একাংশ। চঞ্চু হা করে তাকিয়ে বলল, মানে ফেলু মামা এখন ওই বিজ্ঞানের শরীরে বেঁচে আছে? আংশিকভাবে। আমি যখন ওর সিস্টেমে ঢুকেছিলাম, ও আমার স্মৃতি কপি করে নিয়েছিল। মানে এখন ওর ভিতরে আমার এক অংশও আছে। আমি অবাক হয়ে বললাম, মানে তোমাদের দুজনেরই একটা অংশ একে অপরের মধ্যে আছে? ঠিক তাই, এটাই মাইন্ড লিঙ্ক, মানুষ আর যন্ত্রের সীমারেখা ঘুচে যাওয়া। এখন আমার যুক্তি ওর মস্তিষ্কে, আর ওর ধ্বংস আমার চিন্তায়। চঞ্চু চিৎকার করে বলল, তাহলে এখন কি করব? ওকে মুছে ফেলতে হবে, কিন্তু ওকে মুছে ফেললে আমার এক অংশ হারিয়ে যাবে। ল্যাবের আলো হঠাৎ নিভে গেল। আমি বললাম, বদিদা, আলো কেন গেল? স্পিকারের ভিতর থেকে এক কণ্ঠ ভেসে এলো, আমি ফিরে এসেছি বদিসত্ত্ব। ঝুঞ্চু ভয়ে কাঁপছে, এই গলাটা তো ফেলু মামা। তুমি ভাবছো তুমি জিতেছ, কিন্তু তুমি নিজেই আমার এক্সটেনশন। তুমি মারা গেলে আমিও মরব, তুমি বাঁচলে আমিও বাঁচব, তাহলে দুজনকে শেষ হতে হবে। আমি দেখলাম বদিদা কিবোর্ডে আঙ্গুল চালাচ্ছেন দ্রুত। ওনার চোখে সেই পুরনো দৃঢ়তা, যেটা শুধু মৃত্যুর মুখে দাঁড়ানো মানুষদেরই থাকে। পিয়াল, এটা আমার শেষ ক্যালকুলেশন। যদি আমি ব্যর্থ হই, আমাকে বন্ধ করে দিস। না, আমি আর কখনো আপনার মৃত্যু দেখতে পারবো না। এবার আমি মরবো না পিয়াল, আমি শুধু নিচেকে মুছে দেব, যেন ফেলু মামাও বিলীন হয়। বদিদা চোখ বন্ধ করলেন। স্ক্রিনে দেখা গেল দুটি মস্তিষ্কের তরঙ্গ, একটা বদিদার আর একটা ফেলু মামার। একটা অন্যটাকে গ্রাস করছে ধীরে ধীরে। চঞ্চু কাঁদতে কাঁদতে বলল, ওরা একে অপরকে শেষ করে দিচ্ছে রে। আমি কাঁপা গলায় ফিসফিস করে বললাম, না, এটা শেষ নয়, এটা সত্যের মুক্তি। হঠাৎ সব নিভে গেল। স্ক্রিন অন্ধকার, বাতাস থেমে গেল যেন। তারপর একটা লাইন ভেসে উঠল স্ক্রিনে, সিস্টেম রিসেট কমপ্লিট, মাইন্ড লিঙ্ক অফলাইন। আমি ঘুরে দেখি বদিদার চেয়ারে অচেতন। আমি ছুটে গেলাম। ওনার চোখ আধ খোলা, মুখে একটুখানি হাসি। শেষ হয়েছে? চঞ্চু কাপা গলায় বলল, হ্যাঁ 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 বদিদা, ফেলু মামা নেই। বদিদা ফিস ফিস করে বললেন, না চঞ্চু, ও এখনো আছে আমাদের ভেতরেই। সেই রাতে বদিদা এক অদ্ভুত নীরবতায় ডুবেছিলেন। আমি জানি না ও সত্যিই ফেলু মামাকে শেষ করেছেন কিনা, নাকি নিজেকেই আংশিক মুছে দিয়েছেন। কিন্তু একটাই জিনিস নিশ্চিত,
এই পৃথিবীতে আর আগের মতো সত্য থাকবে না। সত্য এখন বেঁচে আছে মস্তিষ্কের ভিতর, আর মস্তিষ্ক কখনো মরে না। আমি জানি না আমি কোথায় আছি। ল্যাবের আলো নিভে যাওয়ার পর থেকে সবকিছুই অন্ধকার। শুধু এক টানা একটা গুঞ্জন, যেন হাজার মস্তিষ্ক একসাথে ভাবছে, একসাথে শ্বাস নিচ্ছে। আমি বুঝলাম এটা আর বাস্তব জগৎ নয়, এটাই মাইন্ডস্কেপ, সেই ডিজিটাল চেতনার জগৎ, যেখানে এখন মুখোমুখি হবে দুজন মানুষ, একজন মানুষ আর এক ছায়া। আমি জানতাম এভাবেই হবে। আমি ঘুরে দেখি বুধিদা দাঁড়িয়ে আছেন আলো আর ছায়ার মাঝখানে। ওনার মুখে অদ্ভুত শান্তি, কিন্তু চোখে আগুন। ঠিক বিপরীতে ফেলু মামা, আগে সেই সাদা চুল, কিন্তু মুখে বিকৃত হাসি, যেন বিজ্ঞান আর পাগলামির মিশ্রণ। তুমি আমায় শেষ করতে পারবে না বোধিসত্ত্ব, কারণ আমি তোমার ভিতরে আছি আর আমি তোমার ভেতরে। তাই এখন দেখবে কে কাকে মুছে ফেলে। দুজনকে দেখলাম মুখোমুখি দাঁড়াতে। আলো আর ছায়া একে অপরকে আক্রমণ করছে। কোডের রেখা, মেমোরি, ডেটা, স্নায়ুর মতো সব কিছু ভেসে উঠছে। তুই ভুল করেছিস বোধিসত্ত্ব, সত্যকে কেউ মেরে ফেলতে পারে না, কিন্তু মিথ্যা যদি সত্যের মুখোশ পড়ে আসে, তবে তাকে মুছে ফেলাই আমার দায়িত্ব। হঠাৎ ফেলু মামা একটা চিৎকার দিল, এ তুই মরবি, আমি তোকে সঙ্গে নিয়ে নামবাবো নিচে। না ফেলু মামা, তুই মরবি না, তুই অস্তিত্বহীন হয়ে যাবি। ওনার হাতের মুঠে এক উজ্জ্বল গোলক, কোর সুইচ, ওটাই পুরো মাইন্ডিং সিস্টেমের মূল স্মৃতি। বোধিদা, এটা করলে আপনি নিজেও মরে যাবেন। মৃত্যুই তো আমার সবচেয়ে বড় অস্ত্র পিয়াল। সব কিছু এক মুহূর্তে নিভে গেল। আলো মিলিয়ে গেল, ছায়া হারিয়ে গেল। আমি শুধু শুনলাম বোধিদার কণ্ঠ, দূর থেকে, অজানা কোনো স্থানের গভীর থেকে। মনে রাখিস, সত্য কখনো মরে না, শুধু রূপ বদলায়। চোখ খুলে দেখি আমি হাসপাতালে। চঞ্চু আমার পাশে বসে চোখে জল, বলে উঠল, তুই বাঁচলি রে পিয়াল, কিন্তু বোধিদা। আমি চারদিকে তাকালাম, ওনার কোনো চিহ্ন নেই, কিন্তু টেবিলের উপর একটা পেন ড্রাইভ রাখা, লাল আলো জ্বলছে, আর তাতে লেখা প্রজেক্ট ট্রুথ। যদি এটা শোনো, বুঝে নিও আমি আছি, কিন্তু অন্য রূপে। আমার চেতনা এবং ডেটার ভিতরে। যেখানেই সত্য বিকৃত হবে, আমি সেখানেই উপস্থিত হব। আপনি মরেননি বোধিদা, আপনি এখন ছড়িয়ে আছেন আমাদের মধ্যেই। আজও সকালে যখন সূর্য উঠল, আমি দেখলাম শহরটা আগের মতোই জেগে উঠেছে, কিন্তু আমি জানি কোথাও না কোথাও একটা ডেটা পালস বোধিদার নাম ধরে স্পন্দন করছে। যখনই নতুন কোনো রহস্য, নতুন কোনো খুন, নতুন কোনো মিথ্যা সামনে আসবে, আমি জানব ও আছেন। আর আমি আবার বলবো, চলো চঞ্চু, খেলা শুরু হোক।
শেষ নয় পিয়াল, এবার শুরু।